যে ঘটনার কথা বলবো সেটা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না। সত্যি কথা বলতে কি, এটা বিশ্বাস করবার মতো কথাও নয়। বিংশ শতাব্দীতে কলকাতা শহরে বসে এমন ঘটনার ধারণাও করা অসম্ভব। যদিও কলকাতার মেডিকেল কলেজের ছাত্র দিলীপ কুমার সেন এই ঘটনার আগাগোড়ায় লিপিবদ্ধ করে রেখেছে এবং তার সাক্ষীরও অভাব নেই, তবু সমস্ত রহস্যই যে স্পষ্ট ও পরিষ্কার হয়েছে এমন কথা বলা যায় না। যেসব ঘটনা অলৌকিক, পার্থিব জগতে তাদের অস্বাভাবিকতার যুক্তিসঙ্গত কারণ আবিষ্কার করা সহজ নয়। আমরাও সে চেষ্টা করব না, কেবল সোজা কথায় সমস্ত ব্যাপারটা বর্ণনা করব। যাদের বিশ্বাস করতে ইচ্ছা হবে না তাদের বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই। আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা মরার মৃত্যু। আজকের গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে মরার মৃত্যু। দিলীপ আজ 4 বছর কলকাতার মেডিকেল কলেজের ছাত্র জীবন যাপন করছে। সে নির্জনতা ভালোবাসত বলে টালিগঞ্জের এমন এক জায়গায় বাসা নিয়েছিল যেখানে লোকালয় কম, মাঠ ময়দান ও গাছপালাই বেশি। টালিগঞ্জ ট্রাম ডিপোর পিছন দিয়ে যে সুদীর্ঘ রাস্তাটা সোজা গড়িয়াহাটের দিকে অগ্রসর হয়ে গেছে, দিলীপের বাসা বাড়িটি ছিল তারই একধারে। তার পড়বার ঘরে বসে চারিদিকে তাকালে দেখা যায় কেবল সুনীল আকাশ, সবুজ মাঠ আর দূরে ও কাছে বন জঙ্গলের জীবন্ত ছবি। কোথাও কোনো গোলমাল নেই। মাঝে মাঝে কেবল দ্রুতগামী মোটরের কর্কশ চিৎকার আশেপাশের মৌনব্রত ভাঙবার অল্প স্বল্প চেষ্টা করে। কিন্তু বাসাবাড়িতে দিলীপ খালি একলাই থাকত না। একতলাটি ছিল দিলীপের এবং দোতলায় বাস করত ভৈরব চৌধুরী নামে আরেকটি যুবক। তার সঙ্গে এখনও দিলীপের ভালো করে পরিচয় হয়নি, কারণ ভৈরব অল্পদিনই এই বাসায় এসে উঠেছে। একদিন সকালে কতগুলো মরার হাড় ও মোটা মোটা ডাক্তারি কেতাবের মাঝখানে বসে দিলীপ নিজের মনেই পড়াশুনো করছে। এমন সময় 2 বন্ধু প্রতাপ ও অবনী এসে হাজির। এদেরও দুজনের বাড়ি ছিল টালিগঞ্জেই এবং তারা প্রায়ই দিলীপের সঙ্গে দেখা করতে আসত। বই থেকে মুখ তুলে দিলীপ জিজ্ঞেস করল, কি হে, সকালবেলা কি মনে করে? প্রতাপ একখানা চেয়ারের উপর বসে বলল, আমি এসেছি তোমার সাথে গল্প করতে, আর অবনী এসেছে তার হবু ভগ্নিপতির সাথে দেখা করতে। আমার বাড়িতে অবনীর হবু ভগ্নিপতি? তার মানে? তোমার বাড়িতে যে ভৈরবচন্দ্রের আবির্ভাব হয়েছে তারই সঙ্গে অবনীর বোনের বিয়ের কথা হচ্ছে। বটে, তা তো আমি জানতাম না। ভৈরববাবু তাহলে একটি ভালো পাত্র, বিয়ের বাজারে তার দাম আছে। অবনী হাসতে হাসতে বলল, ঘটকরা তো তাই বলছে, কিন্তু প্রতাপ তা স্বীকার করে না। কেন? ভৈরবকে আমি কিছু কিছু চিনি, তার নাম বা স্বভাব কিছুই মিষ্টি নয়। ভৈরববাবুর কথা আমি কিছুই জানি না, কিন্তু তার সম্বন্ধে তোমার আপত্তির কারণ কি? ভৈরব হচ্ছে ভবঘুরে, তার বয়স 30-এর বেশি নয়, কিন্তু এই বয়সেই সে মিশর, আরব, পারস্য, চীন, জাপান প্রভৃতি নানান দেশ ঘুরে এসেছে। দেশ ভ্রমণ কি দোষের বিষয়? না, লোকে নানান উদ্দেশ্যে দেশ ভ্রমণ করে, কিন্তু ভৈরব যে কিসের খুঁজে দেশে দেশে ঘুরে বেড়ায় তা শিবের বাবাও জানে না। তার দেশ ভ্রমণের উদ্দেশ্য অত্যন্ত সন্দেহজনক। সে যেই দেশেই গিয়েছে সেখান থেকেই নানান সব সেকেলে জিনিস সংগ্রহ করে এনেছে। তার মতন একেলে ছেলের অত সেকেলে জিনিস সংগ্রহ করবার ঝোঁক কেন, তার খবর কেউ রাখে না। এইসব রহস্য আমি পছন্দ করি না। তুমি দেখছি অকারণেই ভৈরববাবুর উপর খাপ্পা হয়েছ। ভৈরববাবুর সেকেলে জিনিস সংগ্রহ করার বাতিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে তো আমি কিছু অন্যায় দেখছি না। তাহলে তার স্বভাবের একটু পরিচয় দিই, শোনো। নন্দলালকে তো তুমি চেনো, সেও মেডিকেল কলেজে পড়ে। এই পরশু দিনই নন্দলালের সাথে ভৈরবের রীতিমতো ঠোকাঠুকি হয়ে গেছে। কিরকম কিরকম?
তোমার মনে আছে বোধহয় পরশু সকালে কিরম বৃষ্টি নেমেছিল? সেই সময় টালিগঞ্জের একটা সরু গলির ভিতর দিয়ে ভৈরব কোথায় যাচ্ছিল। পথের ওই দিক দিয়ে মাথায় একটা মস্ত বড় শাকসবজির ঝুড়ি নিয়ে এক বুড়ি আসছিল বাজারের দিকে। বদমাইশ ভৈরবটা কি করলো জানো? সে বুড়ি বেচারিকে এমন এক ধাক্কা মেরে এগিয়ে গেল যে ঝুড়ি শুদ্ধ বুড়ি গিয়ে পড়লো পাশের এক খানার ভেতর মুখ গুজরে। দৈবক্রমে নন্দলালও ঠিক সেই সময় সেখানে এসে পড়ে। ভৈরবের নিষ্ঠুরতা দেখে নন্দলাল এক্কেবারে খেপে যায়। সে তখনই ভৈরবকে রীতিমতো উত্তম মধ্যম দিতে কসুর করলো না। তারপর থেকে ভৈরবের সাথে নন্দলালের কথা বন্ধ হয়েছে। এখন বলো দেখি, এর পরেও কি আর ভৈরবের প্রতি কারোর শ্রদ্ধা থাকতে পারে? এই লোকের সাথে অবনী দিতে চায় তার বোনের বিয়ে। আশ্চর্য। অবনী অপ্রতিভ স্বরে বলল, কি করব ভাই, বাবার ইচ্ছার বিরুদ্ধে আমার কি কথা বলা উচিত? ভৈরব নাকি বড় লোকের ছেলে, তার উপরে গ্রাজুয়েট। বাবার মতে এমন পাত্র নাকি হাতছাড়া করতে নেই। আমি আজ পাকা দেখার দিন স্থির করতে এসেছি। তাহলে তুমি তাড়াতাড়ি ভৈরবচন্দ্রের চন্দ্রমুখ দর্শন করে এসো, ততক্ষণে আমি দিলীপের স্টোভ জেলে একটু চা করি। দিলীপ আবার একটা মরার মাথার খুলি টেনে নিয়ে বলল, দেখো ভাই অবনী, বিয়ের পরে তোমার বোন সুখী হবেন কিনা জানি না, কিন্তু বিয়ের দিনে যেন আমরা লুচি মন্ডা থেকে বঞ্চিত না হই। চা পান করে প্রতাপ চলে গেলে দিলীপ আবার ভালো করে পড়ায় মন দেবার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ বিষম তোড়ে বৃষ্টি নামল। টালিগঞ্জের সেই নির্জন ও অন্ধকার মাঠের শূন্যতা বৃষ্টি ও ঝড়ের কোলাহলে পূর্ণ হয়ে উঠল। দিলীপ উঠে জানলাগুলো বন্ধ করে ঘরের দরজাটাও বন্ধ করতে যাচ্ছে, এমন সময় অবনী নিচে নেমে এসে ব্যস্ত হয়ে বলল, দরজা বন্ধ করছো কি হে? এই বৃষ্টিতে আমি যাব কোথায়? দিলীপ বলল, কে তোমায় যেতে বলেছে? ঘরের ভেতর এসো, ইজি চেয়ারে শুয়ে চুপ করে বৃষ্টির গান শোনো, আর আমি নিজের মনে লেখাপড়া করি। অবনী ঘরে ঢুকে ইজি চেয়ারে বসে পড়ে বলল, এই বাদলাই রাখো তোমার লেখাপড়া, এসো একটু গল্প করা যাক। দিলীপ অনিচ্ছা সত্ত্বেও বই মুড়ে বলল, আজ যখন শনি অবতার তোমাদের আবির্ভাব হয়েছে, তখন আমার লেখাপড়া যে হবে না সেটা আগেই বুঝতে পেরেছিলাম। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বাইরে বৃষ্টি পড়তে লাগলো, আর ভিতরে চলতে লাগলো দুই বন্ধুর গল্প। 1 ঘন্টা পরেও বাইরের বৃষ্টি ও ভিতরের গল্প থামবার কোনো লক্ষণই দেখা গেল না। ঘরের ঘড়িতে টুং টুং করে যখন 11টা বেজে গেল, অবনীর তখন খেয়াল হলো যে তাকে আজ বাড়ি ফিরতে হবে। কিন্তু জানলার ওপরে তখনও ঝোড়ো হাওয়ার ধাক্কার সঙ্গে বৃষ্টি পড়ার অশ্রান্ত শব্দ হচ্ছে। দিলীপ বলল, অবু, আজ বাড়ি ফেরার কথা ভুলে যাও, এখান থেকে বেরোলে তোমাকে সাঁতার কাটতে হবে। অবনী উঠে দাঁড়িয়ে বলল, তাই সই, বাবা আমার অপেক্ষায় বসে আছেন সব কথা শোনবার জন্য। চললাম। সে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি ও ঝড়ের শব্দের ভিতরেই বাইরে থেকে ভেসে এলো একটা ভীত আর্তচিৎকার। অবনী চমকে ফিরে দাঁড়ালো। দিলীপও লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলল, কে চিৎকার করল? দুই বন্ধুই দরজার কাছে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল। আগেই বলেছি, দিলীপের বাড়ি যেই জায়গায়, তার কাছে কোনো লোকালয় নেই। এই ঝড় জলে পথেও কোনো লোক থাকবার কথা নয়। এখানে কে চিৎকার করবে? অবনী ভয়ে ভয়ে বলল, অন্ধকারে পথে কেউ মোটর চাপা পড়লো নাকি? পাগল, পথ এখানে জলের তলায়, সেখানে মোটর চালাবার শখ কারুর হবে না। আবার শোনা গেল কেউ যেন দারুণ আতঙ্কে প্রায় অবরুদ্ধ স্বরে নিজের ইচ্ছার বিরুদ্ধেই আর্তনাদের পর আর্তনাদ করছে। এবারে বেশ বোঝা গেল শব্দটা আসছে দিলীপের ঘরের ওপর তলা থেকেই। অবনী কম্পিত স্বরে বলল, এই যে ভৈরব বাবুর গলা, তিনি তো ঘরে একলা আছেন, কি দেখে ভয় পেলেন তিনি? দিলীপ কয়েক পা এগিয়ে বলল, সেটা জানতে হলে আমাদেরও তো ওপরে যেতে হয়। তাহলে আমি ওপরে যাই, তুমি এখানে দাঁড়াও। ভৈরব বাবু তার ঘরে বাইরের লোক আসা পছন্দ করেন না। পছন্দ করেন না? কেন? তার ঘরের সাজসজ্জা অদ্ভুত, বাইরের লোক সেসব দেখলে কেবল অবাকই হবে না, ভয় পেতেও পারে, তাকে পাগলও ভাবতে পারে। বলেই অবনী দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে গেল। দিলীপ সেখানেই চুপ করে দাঁড়িয়ে বিস্মিত মনে অবনীর কথাগুলো ভাবতে ভাবতে শুনতে লাগলো
ভৈরবের বদ্ধকণ্ঠের অস্ফুট কাতরানি। তারপরেই শোনা গেল ওপর থেকে অবনীর ব্যস্ত কণ্ঠস্বর, দিলীপ, দিলীপ, শিগগিরই উপরে এসো, ভৈরব বাবু মরমর হয়েছেন। দিলীপ 3-4 লাফে দোতলার সিঁড়িগুলো পার হয়ে ভৈরবের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। খোলা দরজা দিয়ে উজ্জ্বল বিদ্যুৎ আলোতে ঘরের ভিতরটা স্পষ্টরূপে তার চোখের সামনে ভেসে উঠল। ঘর দেখে সত্যি সত্যিই তার চোখ স্থির হয়ে গেল। এমন দৃশ্য সে জীবনে আর কখনো দেখেনি। পণ্ডিতরা প্রাচীন মিশরের মাটি খুঁড়ে অতীতের সমাধি মন্দির প্রভৃতি যেসব অদ্ভুত মূর্তি আবিষ্কার করেছেন, দিলীপ অনেক কেতাবে তাদের অসংখ্য ছবি দেখেছে। ঘরের দেওয়ালের সামনে দাঁড় করানো রয়েছে সেরকম অনেকগুলো ছোট বড় কাঠের মূর্তি। মূর্তিগুলোর চেহারা মানুষের মতোই, কিন্তু তাদের কারুর মাথা ষাঁড়ের মতো, কারুর মাথা সারস পাখির মতো, কারুর বা বিড়াল কি প্যাঁচার মতো। এরাই ছিল প্রাচীন মিশরের দেবদেবী। ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে একটা কুমিরের মৃতদেহ। দিলীপ জানত কুমিরও ছিল প্রাচীন মিশরীয়দের কাছে দেবতা স্থানীয়। ঘরের মাঝখানে একটা বড় টেবিলের ওপরে প্রাচীন মিশরের একটা কফিন বা মমির বাক্স, তার ডালা খোলা, এবং তারই ভিতরে দাঁড়িয়ে রয়েছে একটা মিশরি মমি বা মানুষের সুরক্ষিত মৃতদেহ। কলকাতার জাদুঘরে দিলীপ একটা মমি দেখেছিল। সেটা হচ্ছে কয়েক হাজার বছর আগেকার একটি মিশরীয় নারীর মৃতদেহ। সে মরাটার দেহ কলকাতার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এসে শীঘ্রই জীর্ণ হয়ে পড়েছে। তাই আগে সেটা দাঁড় করানো ছিল বটে, কিন্তু এখন তাকে শুইয়ে রাখতে হয়েছে। জাদুঘরের ওই মমিটা হচ্ছে স্ত্রীলোকের মৃতদেহ। তার দেহের নানান জায়গা খসে পড়েছে, কিন্তু আজ সে চোখের সামনে প্রাচীন মানুষের যে সুরক্ষিত দেহটা দেখল, এটা পুরুষের দেহ, আর এমন পূর্ণাঙ্গ ও জীবন্তদের মতো দেখতে যে তাকে মৃতদেহ বলে কল্পনা করাও অসম্ভব। যদিও হাজার হাজার বছরের মহিমায় তার গায়ের রং অস্বাভাবিকভাবে কালো হয়ে গিয়েছে, তার সমস্ত শরীর রীতিমতো অস্থিচর্মসায় হয়ে গিয়েছে, তবে তার শুকনো বিভৎস মুখের দিকে তাকালে মন এক অপার্থিব ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। মমিটার ঠিক পায়ের তলাতেই ঘরের মেঝের ওপর লম্বা হয়ে পড়ে রয়েছে ভৈরবচন্দ্রের দেহ, এবং তার হাতে রয়েছে কোষ্ঠী ঠিকুজির মতো পাকানো একখানা আতখোলা লম্বা কাগজ। দিলীপ বুঝল সেখানা হচ্ছে প্রাচীন মিশরের পাপিরাস পাতার পুঁথি। অবনী কাতর কণ্ঠে বলে উঠল, ভৈরববাবু বোধহয় আর বাঁচবেন না। দিলীপ হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র, এত সহজে কাতর হবার পাত্র নয়। সে ধীরে ধীরে এগিয়ে ভৈরবের পাশে গিয়ে বসে পড়ল এবং তার দেহটা পরীক্ষা করে বলল, ভয় নেই অবনী, ভৈরববাবু কেবল অজ্ঞান হয়ে গেছেন। তুমি এগিয়ে এসে ওর পা দুটো ধরো, মাথার দিক আমি ধরছি। এখন চলো, একে এই সোফার উপর শুইয়ে দিতে হবে। জলের কুজোটা নিয়ে এসো, ভৈরববাবুর মুখে আর বুকে জলের ঝাপটা দাও। কিন্তু এর এমন দশা হলো কেন জানি না, ঘরে এসে ওকে আমি ওই অবস্থাতেই দেখেছি। দিলীপ ভৈরবের বুকের ওপর হাত রেখে বলল, এর বুক যেন হাঁপড়ের মতো উঠছে নামছে। বেশ বোঝা যাচ্ছে ভয়ানক কিছু দেখে ইনি ভীষণ ভয় পেয়েছেন। তাহলে বোধহয় যত নষ্টের গোড়া ওই মমিটা। মমি কীরকম? ওই কত হাজার বছরের পুরনো মরাটা দেখলে কার না ভয় হয়। জ্যান্ত মানুষের পক্ষে এইসব ভুতুড়ে ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করা ভালো নয়। কিছুকাল আগে আরও একবারও আমি একে এই অবস্থায় দেখেছিলাম। সেদিনও ইনি ওই ভুতুড়ে মূর্তিটার পায়ের তলায় এমনইভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন। মমিটাকে নিয়ে ইনি কি করতে চান কে জানে। ভৈরববাবুর মাথায় বোধহয় ছিট আছে। এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া করাই হচ্ছে ওর বাতি। আমি কত মানা করি, বলি জীবন্তের সাথে মৃতের সম্পর্ক রাখা ভালোও নয়, উচিতও নয়। শুনে উনি হাসেন, বলেন এ হচ্ছে আমার সব সাধনা। চুপ, রুগীর জ্ঞান ফিরে আসছে। ভৈরবের মুখ এতক্ষণ সাদা ফ্যাকাশে দেখাচ্ছিল, এইবারে তার ওপরে একটু একটু করে রঙের আভাস ফুটে উঠেছে।
তার শ্বাস প্রশ্বাসও ক্রমে স্বাভাবিক হয়ে এলো। খানিক পরে সে চোখ খুলে ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখল। হঠাৎ তার চোখ পড়ল মমির দিকে। সঙ্গে সঙ্গে সে উঠে বসল এবং তারপরেই এক লাফে এগিয়ে গিয়ে পাকানো পাপিরাস কাগজের সেই পুঁথিখানা তুলে নিয়ে তাড়াতাড়ি টেবিলের ওপর একটা টানার ভিতরে পুড়ে ফেলল। তারপর ফিরে দাঁড়িয়ে ক্রুদ্ধ স্বরে বলল, আমার ঘরে বাইরের লোক কেন? আপনাদের কি দরকার? অবনী আহত স্বরে বলল, দরকার আমাদের কিছুই নেই, আপনি চিৎকার করে কাঁদছিলেন, তাই শুনে আমরা এসেছি সাহায্য করতে। ভৈরব অপ্রতিভ স্বরে বলল, এই যে দিলীপবাবু, আমার এখন মাথার ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি, আপনারা আমাকে মাফ করবেন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নইলে কি যে হতো জানি না। ওফ, আমি কি নির্বোধ। বলতে বলতে আবার সোফার উপর গিয়ে বসে পড়ে দুহাতের ভিতরে মুখ ঢেকে ফেলল। অবনী ভৈরবের কাছে গিয়ে তার মাথার উপর হাত রেখে বলল, ভৈরববাবু, আপনি আগুন নিয়ে খেলা করছেন। নিশুতি রাতে মমি নিয়ে নাড়াচাড়া করা মানুষের উচিত নয়। কিসে কি হয় বলা যায় না। অবনীবাবু, আমি যা দেখেছি তা যদি আপনিও দেখতেন তাহলে এতক্ষণ নিশ্চয়ই পাগল হয়ে যেতেন। কি দেখেছেন আপনি? ভৈরব হঠাৎ গলার স্বর বদলে বলল, না, এমন কিছু নয়। আমি বলছি কি, দুপুর রাতে মমির সঙ্গে থাকতে হলে অনেকেরই সাহসে কুলোবে না। এ কি, আপনারা চলে যাচ্ছেন নাকি? না না না, এখনই যাবেন না, আরেকটু বসুন। ঘরের ভিতরে কিসের গন্ধ? দম যেন বন্ধ হয়ে আসছে। টেবিলের ওপরের একটা পাত্র থেকে শুকনো পাতার মতো কি কতগুলো তুলে নিয়ে একটা জ্বলন্ত ধুনুচির ভেতর নিক্ষেপ করে ভৈরব বলল, এ হচ্ছে মিশরী পুরুষদের পবিত্র ধুনো। আচ্ছা অবনীবাবু, আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম? বেশিক্ষণ নয়, মিনিট 5-6। অচেতনতা হচ্ছে একটা অদ্ভুত জিনিস। অচেতনতার মধ্যে সময়ের মাপ নেই। অজ্ঞান হয়ে থাকলে কেউ বুঝতে পারে না তার অসারতার ভিতর দিয়ে কয়েক মুহূর্ত কি কয়েক সপ্তাহ কেটে গেছে। টেবিলের ওপরে ওই যে মৃত মানুষটাকে দেখছেন, প্রাচীন মিশরে ও বেঁচেছিল 4000 বছর আগে। কিন্তু ওকে যদি এখনই জাগাতে পারা যায়, ও হয়তো বলবে মিনিট খানেক আগেই বেঁচেছিল। দিলীপবাবু, এই মমিটা খুব চমৎকার নয়? পচা মরা কাটাই হচ্ছে দিলীপের ব্যবসা। নরদেহের নারী নক্ষত্র তার জানা আছে। মমিটার সামনে গিয়ে দাঁড়িয়ে সে তাকে ভালো করে আবার দেখতে লাগল। তার দেহের মাংস শুকিয়ে গেছে বটে, কিন্তু কোথাও কোনো অঙ্গ প্রত্যঙ্গের অভাব নেই। হাড়ের ওপরে চামড়া এখনো টাইট হয়ে চেপে আছে। দুই কানের ভিতরে রুক্ষ ঝাঁকড়া চুলগুলো এখনো ঝুলে রয়েছে। কোটরের ভেতরে বাদামের মতন দুটো তীক্ষ্ণ চোখ এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। ভৈরব উঠে দাঁড়িয়ে মমির কপালের কোচকানো চামড়ার ওপর হাত রেখে বলল, এই প্রাচীন ভদ্রলোকের নাম আমি জানি না। একে আমি কিনেছিলুম একটা নিলাম থেকে। জ্যান্ত অবস্থায় লোকটি বোধহয় খুব জোয়ান ছিল। খালি জোয়ান নয়, অতিকায়। মাথায় এই লোকটি 6 ফুট 7 ইঞ্চি উঁচু। এর হাড়গুলো কিরকম চওড়া দেখুন। এ যদি এখন জ্যান্ত হয়ে ওঠে তাহলে গায়ের জোরে আমরা কেউ কিন্তু এর সঙ্গে পেরে উঠব না। ভৈরব বেশ সহজেই কথা বলবার চেষ্টা করছিল বটে, কিন্তু দিলীপ স্পষ্ট বুঝতে পারল তার মনের ভিতরটা এখনো ভয়ে থমথম করছে। তার হাত কাঁপছে, তার ঠোঁট কাঁপছে এবং তার চোখের দৃষ্টি থেকে থেকে কেবলই সেই মমিটার মুখের দিকে ফিরে যাচ্ছে। তবু তার ভয়ের ভিতর থেকেও যেন একটা আনন্দের আভাসও ফুটে উঠছে। ভীষণ বিপদের মধ্যেও সে আবিষ্কার করেছে যেন কোনো সফলতার কারণ। দিলীপকে দরজার দিকে অগ্রসর হতে দেখে ভৈরব বলল, আপনি কি এখনই যাবেন? আর একটু থাকবেন না? আর থাকা অসম্ভব, আমার পড়া এখনো শেষ হয়নি। অবনীবাবু, আপনি? আমিও আর থাকতে পারবো না, রাত অনেক হলো। জালনা খুলে বাইরে তাকিয়ে ভৈরব বলল, আচ্ছা চলুন অবনীবাবু, আপনাকে খানিক এগিয়ে দিয়ে আসি। দিলীপ বুঝল ভৈরব এখন এ ঘরে একলা থাকতে রাজি নয়। কিন্তু কেন? নিজের ঘরে তার কিসের ভয়? তারপর থেকেই দিলীপের সঙ্গে ভৈরব রীতিমতো মাখামাখি শুরু করে দিল।
যদিও দিলীপ খুব মিশুকে লোক ছিল না এবং ভৈরবের কর্কশ স্বভাব তার বিশেষ ভালো লাগতো না, তবু সাধারণ ভদ্রতার অনুরোধে ভৈরবের সঙ্গে তাকে অল্প বিস্তর মেলামেশা করতেই হলো। ভৈরব প্রায় তার কাছ থেকে নানা বই পড়বার জন্য নিয়ে যেত এবং সেও মাঝে মাঝে তার কাছ থেকে ভালো ভালো বই চেয়ে আনত। এইভাবে দিন কয়েক পরে পরিচয় কিঞ্চিত ঘনিষ্ঠ হলে দিলীপ বুঝল যে নানা বিষয়েই ভৈরব হচ্ছে অসাধারণ পণ্ডিত। জ্ঞানে বিজ্ঞানে দিলীপ তার কাছে প্রায় শিশু। প্রাচীন মিশর সম্বন্ধে তার চেয়ে বিশেষজ্ঞ লোক বোধহয় সারা ভারতবর্ষে নেই। দিলীপ একদিন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ভৈরববাবু, প্রাচীন মিশরীরা মরাকে মমি করে কবর দিত কেন? প্রাচীন মিশরের বিশ্বাস ছিল আত্মা অমর। পৃথিবীর মৃত্যুর পরে আর অনন্ত জীবন আরম্ভ হবার আগে দেহ ছেড়ে আত্মা কিছুকাল আলাদা হয়ে থাকে বটে, কিন্তু তারপর আবার পার্থিব দেহের ভিতরেই ফিরে আসে। আত্মা আর দেহের এই পুনর্মিলনের আগে নশ্বর দেহ পাছে নষ্ট হয়ে যায়, সেই ভয়ে মিশরীরা নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে দেহকে চিরস্থায়ী করে রাখবার চেষ্টা করত। তারা দেহকে কফিনে পুড়ে কেবল গোড় দিয়েই নিশ্চিন্ত হতো না। আত্মা যেদিন আবার দেহের ভিতরে ফিরে আসবে তখন তার জীবনযাত্রা নির্বাহের জন্যে কবরের ভিতরে খাবার দাবার, কাপড় চোপড়, খাট, বিছানা, তৈজসপত্র প্রভৃতি যা কিছু দরকার সবই রেখে দিত। রাজারা আর সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দাসদাসীদেরও দেহের সঙ্গে কবরে যেতে হতো, অর্থাৎ তাদের হত্যা করে দেহগুলোকে কবরে পাঠানো হতো, যাতে করে দেহের ভিতরে ফিরে এসে রাজার আত্মা লোকাভাবে কষ্ট না পায়। ভৈরববাবু, আপনি কি এই বিশ্বাস সত্যি বলে মনে করেন? আমি কি সত্য বলে ভাবি সে কথা শুনে কি হবে, তবে প্রাচীন মিশরের পুরুতরা যে মমিকে বাঁচিয়ে তোলবার মন্ত্র জানত এটা হয়তো মিথ্যে নয়। সে মন্ত্র এখন আর কেউ জানে না? প্রাচীন মিশরে যে অদ্ভুত মানুষরা বাস করত তাদের কেউ আর বেঁচে নেই। মমি রূপে নষ্ট হয়নি কেবল তাদের দেহগুলো, তবে পুরানো পাপিরাস পাতার গুটানো পুঁথিতে মরা জাগানো মন্ত্রতন্ত্র এখনও পাওয়া যেতে পারে, কিন্তু সেরকম পুঁথি এখন অত্যন্ত দুর্লভ। আপনি প্রাচীন মিশরের ভাষা জানেন? জানি। তাদের মরা জাগানো মন্ত্র আপনি কখনো পড়েছেন? আমি না, সেই ভাগ্য আমার হয়নি। বলেই ভৈরব অন্য প্রসঙ্গ তুলল, কিন্তু সে প্রসঙ্গটাও হচ্ছে মমির প্রসঙ্গ। সে বলল, প্রাচীন মিশরের মানুষেরা তাদের সভ্যতা আর অনেক গুপ্ত কথা নিয়ে পৃথিবী থেকে চিরকালের মতন লুপ্ত হয়ে গেছে বটে। মমিদের জ্যান্ত মানুষ করে তোলবার বিদ্যাও আজ কেউ জানে না বটে, কিন্তু মিশরের পুরানো গোরস্থানের মধ্যে আজও যে দেহহীন আত্মারা জীবন্ত হয়ে আছে, মিশর সম্বন্ধে বিশেষজ্ঞ অনেক বিলাতি পণ্ডিত এই বৈজ্ঞানিক যুগেও সেই সন্দেহ প্রকাশ না করে পারে না। বিলাতি সংবাদপত্রেও প্রায়ই পড়া যায় কৌতূহলী সাহেব ভ্রমণকারীরা মিশর থেকে মমি কিনে বিলাতে নিয়ে গিয়ে নানান অলৌকিক কাণ্ড দেখেছেন, আশ্চর্য সব বিপদেও পড়েছেন। কবর থেকে বার করে আনলে মমি যে অভিশাপ বহন করে আসে, এ কথা তো এখন চলতি বিলাতি প্রবাদের মতন হয়ে দাঁড়িয়েছে। যেসব বিখ্যাত সাহেব পণ্ডিত মাটি খুঁড়ে মিশরের কবর ঘেটে তছনছ করেছেন, তাদের অনেকেই যে পরে নানান দৈব দুর্ঘটনায় অপঘাতে মারা পড়েছেন, এ কথাও সবাই জানে। এইসব দেখে শুনে স্বীকার করতে হয় যে আজও আমরা যাদের মমি দেখি তাদের আত্মা এখনও মরেনি। নিজেদের পার্থিব দেহকে এখনও তারা ভালোবাসে এবং সুযোগ পেলেই আবার সেই দেহে ফিরে আসতে চায়। আমরা হিন্দু, আমরাও প্রাচীন জাতি, আর আমরাও আত্মার অমরতায় বিশ্বাস করি। দেহের প্রতি মমতা থাকলে পাছে আত্মা পৃথিবী ছাড়তে না চায়, হয়তো সেই ভয়েই হিন্দুদের শাস্ত্রবিধান দিয়েছে আগুনে পুড়িয়ে মৃতদেহকে একেবারে ধ্বংস করে ফেলতে। সময়ে সময়ে দিলীপের মনে হতো ভৈরবের মধ্যে উন্মাদ রোগের পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। একদিন কথা বলতে বলতে হঠাৎ সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, মঙ্গল আর অমঙ্গলকে নিয়ে অধিকার আনতে পারা, ওহ সে কি সৌভাগ্য! স্বর্গের দেবতা আর নরকের দানবকে যদি আমার হাতের মুঠোয় পাই, তাহলে আমি পৃথিবী শাসন করতে পারি। আর একদিন সে বলল, অবনীর বোনকে আমি বিয়ে করব বটে, কিন্তু অবনী কোনো কর্মেরই নয়। অবশ্য মানুষ হিসেবে অবনী ভালো লোক, কিন্তু যার উচ্চাকাঙ্ক্ষা আছে সে তার যথার্থ বন্ধু হতে পারবে না। সে আমার বন্ধু হবার যোগ্য নয়। আজ কদিন থেকে তাকে আবার একটা নতুন রোগে ধরেছে। দিলীপ নিচে থেকে প্রায় শুনতে পায় ওপরের ঘরে একলা বসে ভৈরব নিজের সঙ্গে নিজেই কথা বলে
গভীর রাতে দিলীপ পড়াশুনো করছে, ওপরের ঘরে বাইরের জনপ্রাণী নেই, অথচ চারিদিকের নিস্তব্ধতার মধ্যে বেশ শোনা যায় ভৈরব খুব মৃদু স্বরে, প্রায় ফিস ফিস করে আপন মনে কথাবার্তা বলছে। তার এই অদ্ভুত অভ্যাসে বিরক্ত হয়ে দিলীপ একদিন বলল, ভৈরববাবু, নিজের সঙ্গে নিজেই গল্প করতে কি আপনার খুব ভালো লাগে? আমি কি নিজের সঙ্গে গল্প করি? না না, আপনি ভুল শুনেছেন। কিন্তু দিলীপ ভুল শোনেনি, শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। কেষ্ট হচ্ছে দিলীপের পুরনো চাকর। সে একদিন বলল, বাবু, একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? ওপরের ঘরের ওই বাবুটির মাথা কি খারাপ হয়ে গেছে? কেন? আমার তো তাই মনে হয়। ঘরে কেউ থাকে না, অথচ তিনি কথা বলেন কার সঙ্গে। সে কথায় তোমার দরকার কি কেষ্ট? দরকার নেই বটে, কিন্তু এটা কি আশ্চর্য নয়? এর চেয়েও আশ্চর্য কি জানেন? বাবুটি যখন নিজের ঘরের দরজায় চাবি বন্ধ করে বাড়ির বাইরে বেরিয়ে যান, তার ঘরের ভেতরে মেঝের ওপর ভারী ভারী পা ফেলে তখন ওকে ঘুরে বেড়ায়। বাবু, এসব ভালো কথা নয়, আমার ভারী ভয় হয়। কি বাজে বকছো? বাজে নয় বাবু, আমি নিজের কানে শুনেছি। কেবল ঘরের ভেতরে নয় বাবু, একদিন বাইরেও পায়ের শব্দ শুনতে পাই। একদিন হলো কি, আমি উঠোনের কোণে আমার ঘরের সামনে বসে তামাক সাজছি। তখন সন্ধে উতরে গেছে। উঠোনের ওই দিকটা অন্ধকার। বাসায় কেউ ছিল না বলে সদর দরজায় খিল দিয়ে রেখেছি। হঠাৎ শুনলাম সিঁড়ি দিয়ে কে নেমে আসছে। বাসায় কেউ নেই, তবু সিঁড়ি দিয়ে কে নামে? আমি শুধলাম, কে যায়? সাড়া পেলাম না, কিন্তু উঠোনের যেখানটা অন্ধকার সেখানে শুনলাম কার পায়ের শব্দ। তারপরই দুম করে সদরের খিল খুলে গেল, আর দরজা খুলে আবার বন্ধ হয়ে গেল। এ কি কাণ্ড বাবু! কেষ্ট, ভৈরববাবু নিশ্চয়ই তোমার অজান্তে বাসায় ছিলেন, বেরিয়ে গিয়েছিলেন তিনি। তাহলে তিনি সাড়া দিলেন না কেন? সেটা তার খুশি। তাহলে আর একটা কথা বলি, শুনুন। ভৈরববাবুর খাবার আসে রোজ হোটেল থেকে, জানেন তো? এতদিন দুপুরবেলা একজনের জন্যই খাবার আসতো, কিন্তু হোটেলের চাকরের মুখে শুনলাম আজকাল রোজ রাত্রে খাবার আসে দুজনের জন্য। ভৈরববাবু একলা, কিন্তু তার ঘরে রাতে দুজনের খাবার যায় কেন? সে খাবার কে খায়? ভৈরববাবুই। হয়তো তার খিদে বেশি, একজনের খাবারে কুলোয় না। কিন্তু তার খিদে কি রাত্রেই বাড়ে? সকালে তো দুজনের খাবার আসে না। আর আগে তো তার কোনো রাক্ষসে খিদে ছিল না, হঠাৎ তার রাতের খিদেই বা বাড়ল কেন? যখন থেকেই আশ্চর্য পায়ের শব্দ পাচ্ছি, তার খিদেও বেড়েছে তখন থেকেই। কেষ্ট, তুমি একটা রাবিশ। বিশ্বাস করছেন না? কি আর বলবো। এই বলে কেষ্ট চলে গেল। দিলীপ অবাক হয়ে ভাবতে লাগলো, ভৈরব যখন ঘরে থাকে না, তখন কে সেখানে চলাফেরা করতে পারে? ভৈরব কি তার ঘরের ভেতরে অন্য কোনো লোককে লুকিয়ে রেখেছে? সে কে, আর লুকিয়েই বা থাকবে কেন? আর কেষ্ট যে এই দুজনের খাবারের কথা বলল, সেটাই বা কি ব্যাপার? যদি ধরি ভৈরবের ঘরে কেউ লুকিয়ে আছে আর দুজনের খাবার আসে সেই জন্যেই, তাহলে রোজ সকালেও দুজনের খাবার আসে না কেন? সকালে সে কি উপোস করে থাকে? এ সবই যে ধাঁধার মতো গোলমেলে কাণ্ড। কেষ্টকে ঠাট্টা করে উড়িয়ে দিলাম বটে, কিন্তু আমাকেও যে ভাবিয়ে তুলল। সে রাত্রে ভৈরব নেমে এসে দিলীপের সঙ্গে গল্প করছিল। কথা বলতে বলতে দিলীপ স্পষ্ট শুনতে পেল দোতলার ঘরের মেঝে কার পদশব্দে কেঁপে কেঁপে উঠছে। কে যেন ভারী ভারী পা ফেলে পায়চারি করে বেড়াচ্ছে। তারপরেই দুম করে ওপরের দরজার আওয়াজ। দিলীপ সচমকে বলে উঠল, ভৈরববাবু, কে যেন আপনার ঘরের দরজা খুলল কি বন্ধ করল? ভৈরব এক লাফে উঠে পড়ে একান্ত অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার মুখের ভাব দেখলে মনে হয় সে যেন ভয়ও পেয়েছে এবং দিলীপের কথা বিশ্বাসও করতে পারছে না। সে থেমে থেমে বলল, ঘরের দরজা নিশ্চয়ই আমি তালা দিয়ে এসেছি। হ্যাঁ,
সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দরজা খোলা অসম্ভব। শুনুন ভৈরববাবু, শুনুন, সিঁড়ির ওপরে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন? কে নিচে নেমে আসছে? ভৈরব বেগে বাইরে ছুটে গিয়ে দিলীপের দরজার পাল্লা দুখানা চেপে বন্ধ করে দিল এবং দ্রুত পদে সশব্দে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। সিঁড়ির মাঝামাঝি উঠে তার পায়ের শব্দ হঠাৎ থেমে গেল এবং তারপরে শোনা গেল তোমাকে কতবার ফিস ফিস করে কথার আওয়াজ। বাইরে বেরোবে না, যাও যাও ঘরে যাও। খানিক পরে আবার দোতলা ঘরের দরজা বন্ধ হবার শব্দ হলো। তারপর ভৈরব নিচে এসে ফের যখন দিলীপের ঘরে ঢুকল, তখন তার কপাল বেয়ে নেমে আসছে ঘামের দর দর ধারা। অবসন্নের মতো চেয়ারের উপর বসে পড়ে ভৈরব হাঁপাতে হাঁপাতে বলল, না, সব ঠিক আছে। ওই হতচ্ছাড়া কুকুরটার কাণ্ড আর কি। সেই দরজাটা খুলে ফেলেছিল। আমি তালা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম কিনা। ভৈরবের বিকৃত মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দিলীপ বলল, আপনার যে আবার একটা কুকুর আছে, এ খবর তো আমার জানা ছিল না। হ্যাঁ, সবে পুষেছি, আবার তাড়িয়ে দেব জ্বালিয়ে মারলে। আমিও কুকুর ভালোবাসি, একবার তাকে আনুন না, দেখব। বেশ তো, তবে আজ নয়। আজ আমার একটা জরুরি কাজ আছে, এখন বাইরে যেতে হবে। ভৈরব তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু দিলীপ নিচে বসেই শুনতে পেল জরুরি কাজে বাইরে না গিয়ে সে নিজের ঘরে ঢুকেই ভেতর থেকে দরজার খিল বন্ধ করে দিল। দিলীপ মনে মনে খাপ্পা হয়ে উঠল। ভৈরব তাহলে 1 নম্বরের মিথ্যেবাদী। এমন কাঁচা মিথ্যে কথা বলল যে একটা শিশুকেও ফাঁকি দিতে পারবে না। ঘরে কুকুর আছে না ছাই আছে, সিঁড়ির ওপরে এইমাত্র যে পায়ের শব্দ শোনা গেল, কোনো কুকুরের পায়ের আওয়াজই সেরকম হতে পারে না, দস্তুর মতো মানুষের পায়ের আওয়াজ। কেষ্ট তো ঠিক কথাই বলেছে, কিন্তু কে তার ঘরে লুকিয়ে আছে? কেন লুকিয়ে আছে? সে কি খুনে, চোর, পুলিশের ভয়ে এখানে এসে গা ঢাকা দিয়েছে? তাই কি ভৈরব মিথ্যে বলল? কিন্তু যে লোক পলাতক আসামিকে নিজের ঘরে লুকিয়ে রাখে, তার সঙ্গে তো আর কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। শেষটা কি সেও পুলিশের মামলায় জড়িয়ে পড়বে? মনে মনে ভৈরবকে বয়কট করার প্রতিজ্ঞা করে দিলীপ অ্যানাটমির একখানা মস্ত বই টেনে নিয়ে পড়তে বসল। কিন্তু খানিক পরেই আবার পড়ায় বাধা পড়ল। পায়ের শব্দে মুখ তুলে দেখে ঘরের মধ্যে প্রতাপের আবির্ভাব হয়েছে। তার পাশে বসে পড়ে প্রতাপ বলল, দিলীপ, তুমি একটি আস্ত গ্রন্থকীট, দিন রাত খালি পড়া আর পড়া। এদিকে পরশুদিন আমাদের ইলিয়ট শিল্ডের খেলা, সে কথা কি তোমার মনে নেই? টিমে কি আমি আছি? নিশ্চয়ই, সিলেকশন হয়ে গেছে আজই। তুমি খেলবে রাইট লাইনে। কাল মাঠে গিয়ে প্র্যাকটিস করে এসো। যাব, কিন্তু আজ বিদায় হও দেখি, আমাকে পড়তে দাও। আর কোনো খবর নেই তো? একটা খবর আছে। তোমাকে সেদিন নন্দলাল আর ভৈরবের ঝগড়ার কথা বলেছিলাম, মনে আছে তো? কাল নন্দলাল ভীষণ বিপদে পড়েছিল। কি বিপদ? নন্দলাল কাল মাঠের রাস্তা দিয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ কি তাকে আক্রমণ করে। কে আক্রমণ করে? সেটা বলাই তো মুশকিল। নন্দলালের মতে সে মানুষ নয়। অবশ্য তার গলায় নখের আঘাতে যে গভীর ক্ষত হয়েছে, মানুষের নখে সেরকম ক্ষত হওয়া সম্ভব নয়। তবে কি নন্দলালের ঘাড়ে ভূত চেপেছিল? তা কে বলেছে? তা ভূত টুত কিছু নয়। আমার বিশ্বাস চিড়িয়াখানা বা কোনো খেলাওয়ালার দল থেকে ওরাংওটাং বা শিম্পাঞ্জির মতো কোনো বড় জাতের বানর বাইরে বেরিয়ে পড়েছে। এ কীর্তি তারই। নন্দলাল ঠিক রোজ ওই পথ দিয়ে ওই সময় বাড়ি ফেরে। সেখানে পথের উপরেই একটা ঝাঁকড়া বটগাছ অন্ধকার সৃষ্টি করে ঝুঁকে পড়েছে। নন্দলাল যখন তার তলা দিয়ে আসছিল, ঠিক তখনই সেই অজানা জীবটা হঠাৎ তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। নন্দলালের বিশ্বাস সে সেই গাছের ডাল থেকেই তার কাঁধের উপর অবতীর্ণ হয়েছিল। পিঠের উপর পড়েই সে জীবটা 2 হাত দিয়ে তার গলা প্রাণপণে চিপে ধরে। নন্দলালের মনে হচ্ছিল কে যেন ইস্পাতের ফিতে দিয়ে তার গলা চেপে ধরেছে। সে কিছুই দেখতে পেল না, কেবল সেই ভীষণ হাত দুটো তার গলার চারিধারে চাপের উপর চাপ দিতে থাকে। প্রাণের ভয়ে সে আকাশ ফাটানো আর্তনাদ করে ওঠে এবং তার চিৎকার শুনে কোথা থেকে 2টো লোক ছুটে আসে। তাদের দেখেই সেই জীবটা চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে একটা পাঁচিলের উপর লাফ মেরে অদৃশ্য হয়ে যায়। নন্দলাল শুধু অনুভব করেছে একজোড়া লৌহ হস্তের মৃত্যুবাঁধন আর একটা মস্ত বড় অপচ্ছায়া, এছাড়া আর কিছুই সে জানে না। হয়তো সে কোনো খুনি ঠকির হাতে পড়েছিল। হতে পারে,
কিন্তু নন্দলাল বলে তা নয়। তার মতে যে তাকে আক্রমণ করে গলা টিপে ধরেছিল তার হাত দুখানা বরফের মতো কনকনে ঠান্ডা, কোনো জীবের স্পর্শই সেরকম শীতল হয় না। নিশ্চয়ই এটা তার মনের ভুল, কিন্তু বেচারি ভয়ে একেবারে মুষ্টে পড়েছে। ও ভালো কথা, তোমার বন্ধু ভৈরবচন্দ্র নন্দলালকে যেরকম ভালোবাসে, বোধ হয় এই খবরটা শুনলে আনন্দে নাচ করা শুরু করে দেবে। আমি তাকে খুব চিনি, সে কোনো শত্রুকেই ক্ষমা করে না। অতএব সমাধান, কোনোদিন তাকে ঘাটিও না। সে আমার মিত্রও নয়, শত্রুও নয়, তার সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছে, তাকে আমার ঘাটাবার দরকার কি? তোমার কথা তুমিই বুঝবে বাবু, আমি শুধু বলেই খালাস। কেবল এইটুকু মনে রেখো, তার কাছ থেকে যত তফাতে থাকতে পারো ততই ভালো। এই বলে প্রতাপ ঘর থেকে বেরিয়ে গেল। দিলীপ আবার পড়ায় মন দেবার চেষ্টা করল, কিন্তু তার মন তখন এমন চঞ্চল হয়ে উঠেছে যে ডাক্তারি কেতাবের কোনো কথাই সে যেন দেখতে পেল না। থেকে থেকে তার মন কেবলই ছুটে যায় দোতলার ওই বিচিত্র ঘরের অদ্ভুত লোকটির কাছে, যার চারিদিকেই রয়েছে অজানা রহস্যের এক মায়াময় অপার্থিবতা। তারই ফাঁকে ফাঁকে তার বিস্মিত চিত্ত নন্দলালের ওপরে এই আশ্চর্য আক্রমণ নিয়ে আলোচনা করবার জন্যে ব্যস্ত হয়ে উঠল। ওই ভৈরবের স্বভাব আর নন্দলালের ওপরে এই আক্রমণ, এদের মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, কিন্তু কি যে সে যোগাযোগ ভাষায় স্পষ্ট করে তা প্রকাশ করা যায় না। দিলীপ তার ডাক্তারি বইখানা একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বিরক্ত স্বরে বলে উঠল, হ্যাঁ, চুলোয় যাক ভৈরব আর তার বিদঘুটে মমি, তার জন্য আজ আমার পড়া হলো না, আর কেবল এই জন্যেই তার সঙ্গে ভবিষ্যতে আর কখনো মেলামেশা করব না। 10 দিন কেটে গেল। দিলীপ তার মরার কঙ্কাল আর ডাক্তারি কেতাব নিয়ে নিজের বিদ্রোহিতার বিরুদ্ধেই জোর করে এমন ব্যস্ত হয়ে রইল যে ঘরের বন্ধ দরজায় মাঝে মাঝে ভৈরবের করাঘাত শুনেও সাড়া দেওয়ার নামটি করল না। সে এসেই হয়তো সেকেলে মিশর আর তার গুপ্ত রহস্য নিয়ে এমন সব আজগুপি গালগল্প জুড়ে দেবে, শুকনো ডায়েরির কেতাবের সমস্ত কথাই ভুলে যেতে হবে। একদিন সে বাইরে বেরোবার উদ্যোগ করেছে, এমন সময় তার খোলা দরজা দিয়ে দেখতে পেল তার বন্ধু অবনী অত্যন্ত উত্তেজিতভাবে দালানের উপর নেমে এলো এবং তার পিছনে পিছনে ছুটে এলো রুদ্রমূর্তিতে ভৈরবচন্দ্র। ভীষণ রাগে তার মুখ হয়ে উঠেছে হিংস্র জন্তুর মতো কদাকার। ভৈরব সাপের মতো ফোঁস করে বলে উঠল, নির্বোধ, এর ফল পাবি। অবনী চেঁচিয়ে বলল, যা হয় হবে, কিন্তু তোমার সাথে আজ থেকে সব সম্পর্ক তুলে দিলাম। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। বেশ, শোনো না, কিন্তু তুমি যা প্রতিজ্ঞা করেছো সেটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা আমি রাখবই, কাউকে কোনো কথাই আমি বলবো না। কিন্তু এরপর আমার বোনের সাথে তোমার বিয়ে হওয়া অসম্ভব। তার চেয়ে আমার বোনকে গঙ্গা জলে ডুবিয়ে মারবো। আমি আর তোমার মুখও দেখতে চাই না। এই বলেই অবনী হন হন করে দালান পেরিয়ে বাড়ির বাইরে চলে গেল। দিলীপ ঘরের ভিতর থেকে সব দেখল, সব শুনল, কিন্তু বাইরে বেরিয়ে ওদের গোলমালে যোগ দিতে তার ইচ্ছা হলো না। ভৈরবের সঙ্গে কোনো কারণে অবনীর ঝগড়া হয়েছে এবং সে তার বোনের সঙ্গে ভৈরবের বিয়ের সম্পর্ক ভেঙে দিল। দিলীপ এটুকু বেশ বুঝতে পারল। তারপর সে জামা কাপড় পরে বেরিয়ে পড়ল এবং বাইরে গিয়েও এই কথাই তার বারংবার মনে হতে লাগলো, ভৈরবের সঙ্গে অবনীর এমন ঝগড়া হলো কেন? তার পরের দিন ইলিয়াড শিল্ডের ফাইনাল। গড়ের মাঠে মোহনবাগান গ্রাউন্ডে নানান কলেজের ছাত্ররা এসে গগনভেদী কোলাহলে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। দিলীপদের কলেজের সঙ্গেই আজ মেট্রোপলিটন কলেজের প্রতিযোগিতা। খেলার আগেই দুই পক্ষের পৃষ্ঠপোষকদের মধ্যে রীতিমতো একটা বাগযুদ্ধ হয়ে গেল। চলচ্চিত্রে সেই দৃশ্যটি গ্রহণ করলে দর্শকরা চমৎকার একটি কৌতুকনাট্যের রস উপভোগ করতে পারে। খেলার শেষে দিলীপ যখন ইউনিফর্ম ছেড়ে বাড়িমুখো হয়েছে, কোথা থেকে হঠাৎ অবনী এসে তার সঙ্গ নিল। অবনী বলল, ভাই দিলীপ, সেদিনকার ব্যাপার কিছুটা তুমিও দেখেছো আর শুনেছো, কিন্তু সেদিন আমার এত রাগ হয়েছিল যে তোমার সঙ্গে কথা না বলেই চলে এসেছিলাম।
সেজন্য কিছু মনে করো না। আমার তো কিছু মনে করবার কোনো কারণ নেই। বেশ, কিন্তু তুমি আমার একটা কথা রাখো, ভৈরব যে বাড়িতে থাকে সেখানে কোনো ভদ্রলোকের থাকা উচিত নয়। ও বাড়ি তুমি ছেড়ে দাও। কেন বলো দেখি? অবনী প্রথমটা কোনো জবাব দিল না। দিলীপের সঙ্গে নীরবে খানিকক্ষণ এগিয়ে গেল, তারপর বলল, কেন যে তোমাকে ও বাড়ি ছাড়তে বলছি আমার পক্ষে তার কারণ বলা অসম্ভব। কেননা ভৈরবের কাছে আমি প্রতিজ্ঞা করেছি কারোর কাছে কোনো কথাই আমি বলবো না। কিন্তু এইটুকু আমার বলা উচিত যে ভৈরবের কাছে ভদ্র বা অভদ্র কোনো মানুষেরই থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে তুমি বিপদে পড়তে পারো, সাংঘাতিক বিপদ। বিপদ? তুমি কি বলছো অবনী? আমি তোমাকে কিছুই খুলে বলতে পারবো না, কিন্তু ও বাড়ি তুমি ছেড়ে দাও। কেন? ভৈরব হচ্ছে অমানসিক মানুষ, এছাড়া তার আর কোনো বর্ণনা করা যায় না। সেই যে সেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর থেকেই আমার মনে কেমন যেন একটা সন্দেহ হয়। কাল আমি তাকে চেপে ধরেছিলাম দিলীপ, তারপর দায়ে পড়ে সে আমাকে যেসব কথা বলল শুনে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। তার উপর ভৈরব বলে কিনা আমাকে তার দলভুক্ত হয়ে সাহায্য করতে। ভাগ্যিস ঠিক সময় ভৈরবের আসল চরিত্রটা আমি টের পেয়েছি। ওর সাথে আমার বোনের বিয়ে হয়ে গেলে কি সর্বনাশী না হতো। ভগবান রক্ষা করেছেন। অবনী, হয় তুমি খুব বেশি বলছো, নয় বলছো খুব কম। আমি কিছুই বলবো না বলে ভৈরবের কাছে প্রতিজ্ঞা করেছি। তুমি যদি জানতে পারো কেউ তার প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে দিতে চায়, তাহলে অস্বীকার করেছো বলে কি সে কথা প্রকাশ করবে না? ভৈরবকে আমি ভয় করব কেন? কারণ সে হিংস্র পশুর মতন ভয়ঙ্কর। হয়তো সে এখনো তোমার কোনো ক্ষতি করেনি, কিন্তু সাপ কখনো কামড়ায়নি বলে কে সাপের গর্তের পাশে থাকতে চাই বলো তো? অবনী, তুমি ভাবছো ভৈরবের গুপ্ত কথা আমি জানি না। এটা তোমার ভুল। তুমি তো এই কথাই আমার কাছে প্রকাশ করতে চাও না যে ভৈরবের ঘরে আর এক ব্যক্তি বাস করছে। অবনী চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মহা বিস্ময়ে দিলীপের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে সব জানো? গর্বের হাসি হেসে দিলীপ বলল, তার জানি না। ভৈরব কোনো ফেরারি আসামিকে তার ঘরে লুকিয়ে রেখেছে, এই তো। অবনীর বিস্ময় ভাবটা মিলিয়ে গেল। সে ঘাড় নেড়ে বলল, আমি কিছু বলতে পারবো না। ভৈরব আমার মুখ বন্ধ করে রেখেছে। আমি আর কিছু শুনতেও চাই না। তবে এটা জেনে রেখো, তুমি ভৈরবকে খারাপ লোক বললে বলেই বাড়ি ছেড়ে আমি পালাবো না। কেন পালাবো? ও বাড়ি আমার খুব পছন্দসই। অবনীকে পিছনে রেখে দিলীপ ট্রাম লাইনের দিকে অগ্রসর হল। তার সেই যুক্তিহীন ভয় দেখে দিলীপ মনে মনে কৌতুক অনুভব করল। মানুষ হিসাবে ভৈরব অমানুষিক হবে কেন? বড়জোর তার স্বভাবটাই মিষ্ট নয়। হয়তো তার কোনো কোনো অস্বাভাবিক বাতিক আছে। এমন বাতিক কত লোকেরই তো থাকতে পারে। মানুষের প্রকৃতি হরেক রকম বলেই তো এই পৃথিবী এমন বিচিত্র। হয়তো ভৈরব তার ঘরের মধ্যে কোনো খুনি আসামিকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেজন্য বাইরের লোক অকারণে মাথা ঘামিয়ে ভয় পাবে কেন? টালিগঞ্জের অমন খাসা বাড়ি কি ছাড়া যায়? কলকাতায় থেকেও সে কলকাতার বাইরে আছে। জনতার আর ট্রাম বাস ট্যাক্সির হট্টগোল নেই। হাজার পাখির কোরাস শুনে তার ঘুম ভাঙে। চারিদিকে তাকিয়েই দেখা যায় মাঠের পর মাঠ ভরে সবুজ রঙের স্রোত বইছে এবং তার উপরে ঝরে পড়েছে নীলাকাশের আলোর ঝর্ণা। ও বাড়ি ছাড়া হবে না। দিলীপের এক বন্ধু ছিল, মণিলাল। সে বয়সে কিছু ছোট হলেও তার সঙ্গে দিলীপের খুব বনিবনাও ছিল। মণিলাল ধনীর ছেলে এবং দিলীপের মতো সেও নির্জনতার ভক্ত। কলেজের পড়া সাঙ্গ করেও সংসারে ঢোকেনি। নিজের প্রকাণ্ড লাইব্রেরি ও ফুলের বাগান নিয়েই দিন কাটিয়ে দিত মনের খুশিতে। দিলীপদের বাড়ি ছাড়িয়ে আরও মাইল দেড়েক এগিয়ে গেলেই তার বাগান ঘেরা সুন্দর বাড়িখানা দেখতে পাওয়া যায়। জায়গাটি অনেকটা পল্লী গ্রামের মতো। সপ্তাহে দু একবার দিলীপ তার এই বন্ধুটির সঙ্গে আলাপ করতে যেত। অবনীর সঙ্গে তার শেষ দেখা হবার পরদিন সন্ধ্যা ৮টার সময় দিলীপ ঘর থেকে বেরোলো তার বন্ধু মণিলালের সঙ্গে সাক্ষাৎ করতে।
বেরোবার সময় টেবিলের দিকে চোখ পড়াতে দেখল তার উপরে পড়ে রয়েছে ভৈরবের কাছ থেকে চেয়ে আনা একখানি দামি বৈজ্ঞানিক বই। দিলীপের মনে হলো ভৈরবের সঙ্গে সে আর মেলামেশা করতে চায় না বটে, কিন্তু তার বইখানি ফিরিয়ে দেওয়া উচিত। বইখানি তুলে নিয়ে সে দোতলার সিঁড়ি ধরে উপরে উঠল। ভৈরবের দরজার সামনে গিয়ে তার নাম ধরে দুবার ডাকল, ভৈরববাবু, ভৈরববাবু। সাড়া পেল না। দরজা ঠেলতেই খুলে গেল। উকি মেরে দেখল ঘরের ভিতরে ভৈরব নেই। ভাবল ভালোই হলো, ভৈরবের সঙ্গে আর কথা বলতে হলো না। বইখানা ঘরের ভেতরে রেখে চুপি চুপি চলে যাই। সে ঘরের মধ্যে ঢুকল। ল্যাম্পটা কমানো রয়েছে বটে, কিন্তু আবছা আলোয় ঘরের সব দেখা যাচ্ছে। সমস্ত ঘরখানার মধ্যে যেন এক অজানা অলৌকিক রহস্য স্তম্ভিত হয়ে আছে। আলোকের অল্পতায় তার ভিতরে এসে দাঁড়ালেই বুকের ভিতরে জেগে ওঠে কেমন একটা অস্বস্তি। দিলীপ এদিকে ওদিকে চোখ ফিরিয়ে দেখল ছাদে সেই ঝুলন্ত কুমির, দেওয়ালে ঘেঁষে সেই পশু মুন্ডধারী মিশরী দেবদেবীর জটলা এবং মাঝখানে সেই মমির কফিন। কিন্তু কফিনের মধ্যে বিভৎস মমিটা নেই। ঘরের চারিদিকে তাকিয়েও দিলীপ সেটাকে দেখতে পেল না। হয়তো তাকে ঘর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভালোই হয়েছে, দিলীপ নিজের মনেই বলল, ভৈরবের ওপরে আমি বোধহয় অবিচার করছি। এখানে যদি কোনো গুপ্ত রহস্য থাকতো তাহলে সে নিশ্চয়ই ঘরের দরজা এমন করে খুলে রেখে যেত না। দিলীপ বই রেখে দরজা ভেজিয়ে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগল। সিঁড়িতে আলো ছিল না, ঘুটঘুট করছে অন্ধকার। সে একদিকের দেওয়াল ধরে নামছে, হঠাৎ সিঁড়ির উপর শোনা গেল একটা অস্পষ্ট শব্দ, একটা আগুনের ফিনকির আভাস, একটা ঠান্ডা কনকনে হাওয়ার ঝটকা। কে যেন তার পাশ কাটিয়ে বেগে উপরে উঠে গেল। কে? ভৈরববাবু নাকি? কোনো সাড়া নেই, কিন্তু উপরে ঘরের দরজা খোলার শব্দ হলো। দিলীপের মন কৌতূহলে ভরে গেল। সেও তাড়াতাড়ি আবার উপরে উঠল। ভৈরবের ঘরের দরজা তেমনই বন্ধ রয়েছে। ঠেলতেই খুলে গেল। ঘরের ভিতরে উকি মারতেই সর্বপ্রথমে তার চোখ পড়ল কফিনটার ওপরে। তার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে সেই মৃতদেহটা। দিলীপ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। আরো দুপা এগিয়ে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল কফিনের মমি কফিনেই বিরাজ করছে। কিন্তু 3 মিনিট আগেই কফিনের ভেতরে যে কিছুই ছিল না, দিলীপ শপথ করে তা বলতে পারে। চোখের ভ্রম? এও কি সম্ভব? সে আড়ষ্ট চোখে সেই বিভীষণ সুদীর্ঘ মৃত মূর্তির দিকে তাকিয়ে রইল এবং তার মনে হল মমির কোটরগত চোখ দুটো যেন জ্যান্ত চোখের মতো একবার চকচক করে উঠল। দিলীপের হতভম্ব ভাবটা তখনও কাটেনি। হঠাৎ নিচের থেকে প্রতাপের ব্যস্ত চিৎকার শোনা গেল, দিলীপ, দিলীপ, কোথায় তুমি? শিগগিরই এসো। দিলীপ দ্রুত পদে নেমে গিয়ে দেখল তার ঘরের সামনে কাতর মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতাপ। কি হে, ব্যাপার কি? অবনী হঠাৎ জলে ডুবে গেছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। আপাতত তুমি হলেও চলবে। তাকে জল থেকে তোলা হয়েছে, দেহে এখনো প্রাণ আছে। দেরি করো না, শিগগিরই চলো। দুজনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং শীঘ্র অবনীর বাড়িতে পৌঁছবে বলে দৌড়তে আরম্ভ করল। অবনীদের বৈঠকখানায় ঢুকে দেখা গেল চৌকির উপরে তার জলসিক্ত অচেতন দেহকে শুইয়ে দেওয়া হয়েছে। দিলীপের প্রভৃতির চেষ্টায় প্রায় 20 মিনিট পরে অবনীর দেহে একবার শিহরণ দেখা গেল। তারপর তার ঠোঁট কাঁপতে লাগল। তারপর সে চোখ খুলল। প্রতাপ বলল, এইবারে জেগে ওঠো ভাই, জেগে ওঠো। তুমি আমাদের যথেষ্ট ভয় দেখিয়েছো। আমার ডাক্তারির ব্যাগ থেকে খানিকটা ব্র্যান্ডি বার করে ওকে খাইয়ে দাও।
অবনীর এক সহপাঠী সেখানে ছিল। সে বলল, কি ভয় আমি পেয়েছিলাম। মাঠে বসে চাঁদের আলোয় আমার সঙ্গে গল্প করতে করতে অবনী হঠাৎ উঠে একটা পুকুর ধারে গেল। মাঝখানে কতগুলো গাছ থাকাতে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আচমকা শুনলাম তার আর্তনাদ আর ঝবাং করে জলে পড়ার শব্দ। তারপর ছুটে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে কি কষ্টে যে তাকে ডাঙায় তুলেছি তা খালি আমিই জানি। আমি তো ভেবেছিলাম অবনী আর বেঁচে নেই। ইতিমধ্যে অবনী কিছুটা সামলে নিয়েছে। সে দুহাতে ভর দিয়ে উঠে বসল এবং তার মুখে চোখে ফুটে উঠল দারুণ ভয়ের চিহ্ন। দিলীপ বলল, তুমি জলে পড়ে গেলে কি করে? আমি পড়ে যাইনি, তবে কে আমাকে ঠেলে ফেলে দিয়েছে। সে কি? হ্যাঁ, পুকুর ধারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কে আমাকে দুখানা বরফের মতো ঠান্ডা হাতে হালকা পালকের মতো শূন্যে তুলে ধরে জলে ছুঁড়ে ফেলে দিল। কে সে? আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, কিন্তু সে যে কে আমি তা জানি। খুব মৃদু স্বরে দিলীপ বলল, আমিও জানি। অবনী সবিস্ময়ে বলল, তাহলে তুমিও জেনেছ? মনে আছে আমি তোমাকে কি অনুরোধ করেছিলাম? মনে আছে। এইবার বোধহয় আমি তোমার অনুরোধ রক্ষা করব। প্রতাপ বিরক্ত কণ্ঠে বলল, তোমরা কি গুজুর গুজুর শুরু করলে বলো তো? অবনী এখন বিশ্রাম করুক, এখন আর কোনো কথা নয়। এসো আমরা বিদায় হই। বাড়ির দিকে ফিরতে ফিরতে দিলীপের কত কথাই মনে হতে লাগল। মমি শূন্য কফিন, সিঁড়ির উপর শব্দ ও কনকনে হাওয়া, তারপর এই কফিনের মধ্যে মমির রহস্যপূর্ণ অসম্ভব পুনরাবির্ভাব এবং তারপর অবনীর ওপরে এই অকারণ আক্রমণ। এর আগেও নন্দলালও ঠিক এইভাবেই আক্রান্ত হয়েছিল এবং এদের দুজনের ওপরে ভৈরব তুষ্ট নয়। এই সঙ্গে ভৈরবের ঘরের অসাধারণ ব্যাপারগুলোও স্মরণ হতে লাগল। এই সমস্ত ঘটনা একসঙ্গে নাড়াচাড়া করতে করতে দিলীপের মনের ভিতরে একটা সম্পূর্ণ নাটক গড়ে উঠল। এসবকে মিথ্যে বলা অসম্ভব, কিন্তু পৃথিবীর চোখে এদের সত্যতা প্রমাণিত করাও কতটা কঠিন। পৃথিবী বলবে, দিলীপ তুমি ভুল দেখেছ, কফিন এক মুহূর্ত মমিশূন্য হয়নি। আরও অনেকের মতো অবনীও হঠাৎ জলে ডুবে গেছে। ভেবে ভেবে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি কোনো ভালো ডাক্তারের ওষুধ খাও। দিলীপ নিজেও নিশ্চয়ই এইরকম গল্প শুনলে এই কথাই বলতো, কিন্তু তবু সে এখন স্পষ্ট ভাষায় বলতে পারে যে ভৈরবের মন হচ্ছে হত্যাকারীর মন, এবং সে এমন এক অশ্রুতপূর্ব ভয়াবহ অস্ত্রের দ্বারা নরহত্যা করতে চায় পৃথিবীর অপরাধের ইতিহাসে আর কেউ কখনো যা ব্যবহার করতে পারেনি। দিলীপ স্থির করল সপ্তাহখানেকের মধ্যেই কোনো নতুন বাড়িতে উঠে যাবে। এই বাড়িতে থাকলে তার পড়াশুনো আর হবে না। দোতলার ঘরের রহস্য নিয়েই মন ব্যস্ত হয়ে থাকবে। সে বাড়ির কাছে এসে পড়ল। দোতলার ঘরে তখনও আলো জ্বলছে এবং বাইরের দিকে তাকিয়ে জালনার কাছে দাঁড়িয়ে রয়েছে ভৈরব। বাড়ির ভিতরে ঢুকে দিলীপ দেখল ভৈরব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। ভৈরব বলল, দিলীপবাবু নমস্কার, আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। এখন কি আপনার সময় হবে? দিলীপ ক্রুদ্ধ স্বরে বলল, না, সময় হবে না? লেখাপড়া নিয়ে আপনি এতই ব্যস্ত? আমি অবনীর কথাই বলতুম। শুনছি তার নাকি কি বিপদ হয়েছে। ভৈরবের মুখ গম্ভীর, কিন্তু তার চোখে যেন আনন্দের আভাস। দিলীপের ইচ্ছা হলো মারে তার মুখে এক ঘুষি। সে বলল, ভৈরববাবু, শুনে আপনি বড় দুঃখিত হবেন যে অবনী এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আপনার শয়তানি কৌশল এবার কাজে লাগেনি। বেহায়ার মতো কিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আমি সব জেনে গেছি। খাপ্পা দিলীপের রুক্ষ কথা শুনে ভৈরব প্রথমটা থতমত খেয়ে দুপা পিছিয়ে গেল। তারপর বলল, আপনি পাগল হয়ে গেছেন দিলীপবাবু। আপনি কি বলতে চান? অবনীর দুর্ঘটনার জন্য আমি দায়ী? হ্যাঁ, দায়ী আপনি, আর আপনার ওই শুকনো মরা। ভৈরববাবু, সেকাল হলে আপনাকে হয়তো জীবন্ত পুড়িয়ে মারা হতো, কিন্তু ভুলে যাবেন না একালেও ফাঁসি কাট আছে। এই টালিগঞ্জে যদি আর কোনো লোক এইভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারায়
তাহলে আমিই আপনাকে পুলিশের হাতে সমর্পণ করব। মিশরি মরার খেলা এদেশে চলবে না, বুঝেছেন? আপনাকে শীঘ্রই পাগলা গারদে পাঠাতে হবে দেখছি। আচ্ছা, দেখা যাবে আমি পাগলা গারদে যাই না আপনি ফাঁসি কাটে দোল খান। বলেই দিলীপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরদিন সন্ধ্যায় দিলীপ স্থির করল আজ মণিলালের সঙ্গে দেখা করতে যাবে। পথে বেরিয়ে পিছন ফিরে দেখল ওপরের আলোকিত ঘরের জানলায় ভৈরব আজও দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় তাকেই দেখছিল। তার পাপ সংসর্গ থেকে তফাতে এসে দিলীপ একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। দূরে তালকুঞ্জের মাথার উপর থেকে চাঁদ যেন সকৌতুকে পৃথিবীকে নিরীক্ষণ করছে এবং হালকা বাতাসে ভেসে আসছে শান্ত সন্ধ্যার একটি স্নিগ্ধ গন্ধ। জ্যোৎস্নায় স্বপ্নময় নীল সাগরে যেন কোনো পরিপুরীর উদ্দেশ্যে চলেছে ছোট ছোট মেঘের তরুণী। দুপাশে মাঠের জনশূন্য উন্মুক্ততা নিয়ে মনের আনন্দে এগিয়ে চলল দিলীপ। তখন জনমানবের সাড়া নেই। প্রায় আধ ঘন্টা পরে দেখা গেল খানিক তফাতে মণিলালের বাড়ির জানলাগুলো আলোকে সমুজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ দিলীপের কি মনে হলো একবার পিছন ফিরে দেখল চাঁদের কিরণের ধবধবে পথটি একটি চওড়া শুভ্র রেখার মতো অনেক দূরে অস্পষ্টতার মধ্যে হারিয়ে গেছে, কিন্তু তারই উপর দিয়ে অভিশপ্ত অপচ্ছায়ার মতো কি একটা দ্রুত বেগে এগিয়ে আসছে। দিলীপের বুকটা ছ্যাদ করে উঠল। কি ও মানুষ? কি লম্বা ওর কালো দেহ! শুভ্র পথের জ্যোৎস্নাকেও ও যেন কলঙ্কিত করে তুলেছে। ওর চোখ দুটো যেন দপদপ করছে। প্রত্যেক পদক্ষেপের তালে তালে হাড়গুলো বেজে উঠছে খড়মড় করে, যেন ওর সারা দেহের সঙ্গেই মাংসের সম্পর্ক নেই। কি অস্বাভাবিক ওর গলা! যেন একটা বাখারির ওপর বসানো আছে মুন্ডুটা। ভয়াবহ সাক্ষাৎ মৃত্যুর মূর্তি ঝড়ের মতো ছুটে আসছে শিকারের দিকে। দিলীপ আর দাঁড়ালো না, মণিলালের বাড়ির দিকে প্রাণপণে ছুটতে লাগল। কণ্ঠে তার আত্মচিৎকার, বাঁচাও 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 বাঁচাও। পিছনে মৃত্যু পিশাচ, সামনে আলোকোজ্জ্বল জীবনময় অট্টালিকা। ওদিকে নরক, এদিকে স্বর্গ, কিন্তু মাঝখানে এখনো রয়েছে বিপজ্জনক ব্যবধান। এই পথটুকু আজ কি লম্বাই মনে হচ্ছে। আজ যেন আর পথের শেষ আসবে না, কিন্তু পথের শেষ এলো। জীবন মৃত্যু তখন তার কাছ থেকে মাত্র 10 হাত দূরে। জ্বলন্ত চোখে দুখানা অস্থিসার দীর্ঘ হাত বাড়িয়ে সে দিলীপকে ধরবার জন্য প্রস্তুত হয়েছে। একটানে বাগানের ফটক খুলে দিলীপ আবার ছুটল। বাড়ির দরজা সেখান থেকেও খানিকটা দূরে। সভয়ে শুনল বিভীষিকা তখনও তার পিছু ছাড়েনি। সেও সশব্দে ফটকটা খুলে ফেলল এবং পিছনে অতি নিকটে তার কঠিন পায়ের শব্দ। দেহের শেষ শক্তিটুকু প্রয়োগ করে দিলীপ তার দ্রুত গতিকে দ্বিগুণ দ্রুত করে তুলল এবং কোনো রকমে বাড়ির ভিতর ঢুকে পড়ে বিকট স্বরে চেঁচিয়ে দরজাটা বন্ধ করে খিল তুলে দিল। কোথা থেকে ছুটে এসে মণিলাল বলল, কি আশ্চর্য দিলীপ, ব্যাপার কি? দরজার উপরে পিঠ রেখে দাঁড়িয়ে দিলীপ অতি ক্ষীণ স্বরে বলল, আগে এক গ্লাস জল। মণিলাল দৌড়ে গিয়ে যখন এক গ্লাস জল নিয়ে ফিরে এলো, দিলীপ তখন একান্ত অবসন্নের মতো একখানা চেয়ারের উপর বসে পড়ে হাঁপ সামলাবার চেষ্টা করছে। এনাও জল। কি ব্যাপার বন্ধু, তোমায় এমন দেখাচ্ছে? দিলীপ সাগ্রহে হাত বাড়িয়ে তার তপ্ত পাথরের মতো শুকনো গলাটা ভিজিয়ে নিল।
তারপর খানিকক্ষণ চুপ করে বসে থাকবার পর বলল, মণিলাল, সব কথা পরে বলছি, আপাতত শুনে রাখো, আজ রাতে আমি তোমার বাড়িতে থাকব। কাল সকালে সূর্য না উঠলে আমি এই বাড়ির বাইরে যেতে পারবো না। তুমি যা বলবে তাই হবে। আমি তোমার জন্য ব্যবস্থা করতে বলছি। ও কি, উঠে আবার যাচ্ছ কোথায়? দোতলার বারান্দায়, সেখান থেকে চারিদিকের সব দেখা যায়। তুমিও আমার সঙ্গে এসো, আমি যা দেখেছি তুমিও তার নিজের চোখে দেখলে ভালো হয়। দোতলার বারান্দায় বেরিয়ে চোখে পড়ল চারিদিকের চন্দ্রালোকের রাজ্য, যার প্রজা হচ্ছে গাছপালা, লতাপাতা, ফুল, ফল। দিলীপ প্রথমে বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাগানের যতখানি দেখা যায় তার উপরে চোখ বুলিয়ে নিল। সেখানে দক্ষিণা বাতাসে কেবল ছোট বড় ফুল গাছেরা দুলে দুলে চন্দ্রলেখার স্বপ্ন দেখছে। তারপর সে মাঠের পর মাঠের দিকে এবং সুদীর্ঘ সাদা ফিতার মতো মেঠো পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল। সেখানেও জনহীন পূর্ণ শান্তির মধ্যে ঘুমিয়ে রয়েছে সুমধুর জ্যোৎস্না। কাছে বা দূরে জীবন্ত কোনো প্রাণীর ছায়া পর্যন্ত দেখা গেল না। মণিলাল বলল, দিলীপ, তুমি কি সিদ্দিকে দুঃস্বপ্ন থেকে ভয় পেয়েছো? এখানে এসে তুমি কাকে খুঁজছো? সে কথা তোমাকে বলছি, কিন্তু কোথায় গেল সে? কোথায় লুকোলো? হ্যাঁ, ওই দেখো মণিলাল, ওই দেখো পথটা যেখানে মোড় ফিরেছে, ওইখানে তাকিয়ে দেখো। বলেই সে উত্তেজিতভাবে মণিলালের হাত সজোরে চেপে ধরল। মণিলাল বলল, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমাকে দেখানোর জন্য এত জোরে হাত চেপে ধরার দরকার নেই। হ্যাঁ, ওখানটায় কেউ যাচ্ছে বটে, কোনো মানুষ। দেখলে মনে হয় সে রোগা, কিন্তু ঢেঙা, খুব ঢেঙা। বেশ তো, পথ দিয়ে মানুষ যাচ্ছে, আর মানুষরা চিরকালই পথ দিয়েই চলে। কিন্তু সেই জন্য তোমার এত ভয় পাওয়ার কারণ কি? কারণ কিছুই নেই, তবে ওই মূর্তিটাই আমাকে ধরবার জন্য পিছনে তাড়া করেছিল। আচ্ছা, তোমার বৈঠকখানায় চলো, সব কথা তোমায় বলছি। দুজনে আবার নেমে বৈঠকখানায় এসে বসল। প্রচুর আলোতে আলোকময় সেই সাজানো ঘরের একখানা কৌচের উপর বসে দিলীপ একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা একে একে মণিলালের কাছে বর্ণনা করে গেল। ছোটখাটো খুঁটিনাটি পর্যন্ত বাদ দিল না। কাহিনী শেষ করে সে বলল, মণিলাল, এই হচ্ছে আমার অভিশপ্ত অভিজ্ঞতার ইতিহাস। এ কাহিনী অসম্ভব বটে, কিন্তু এর প্রত্যেক বর্ণই সত্য। মণিলাল বেশ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তার মুখের ওপরে একটা হতভম্ব ভাব। তারপর সে ধীরে ধীরে বলল, আমার জীবনে এমন গল্প কখনো শুনিনি। তুমি সমস্ত কিছু বললে বটে, কিন্তু তুমি নিজে কি সিদ্ধান্ত নিয়েছো বলো? তোমার নিজের মত কি? তার আগে তোমার মত শুনতে চাই। এ বিষয় নিয়ে তুমি ভাববার সময় পেয়েছো, আমি পাইনি। আসল ব্যাপার আমার যা মনে হয় তা হচ্ছে এই, ওই শয়তান ভৈরব মিশরে গিয়ে এমন কোনো গুপ্তমন্ত্র শিখে এসেছে যার গুণে মমিকে, অর্থাৎ হাজার হাজার বছর আগেকার মরাকে, অথবা একটা বিশেষ মরাকে অন্তত খানিকক্ষণের জন্য জ্যান্ত করে তুলতে পারা যায়। যেদিন সে প্রথম অজ্ঞান হয়ে যায় সেদিন সম্ভবত মরাটাকে সর্বপ্রথম জাগিয়ে তুলতে পেরেছিল। কিন্তু একটা পুরনো শুকনো মরা জীবন্ত হয়ে উঠেছে, এই অনভ্যস্ত অসম্ভব দৃশ্য দেখেই যে সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল তাতে আর কোনোই সন্দেহ নেই। তারপরে জীবন্ত মরা নড়াচড়া দেখতে সে অভ্যস্ত হয়ে পড়ে। যদিও মমির সেই জীবন নিশ্চয়ই দীর্ঘস্থায়ী নয়, কারণ আমি তাকে দিনের পর দিন সম্পূর্ণ জড় পদার্থের মতো কফিনের ভিতরে থাকতে দেখেছি। কিন্তু এক অপার্থিব অদ্ভুত শক্তির অধিকারী হয়ে ভৈরব বুঝল যে মরার সাহায্যেও সে মনের মতো কার্য সফল করতে পারে, কারণ এটা হচ্ছে মানুষের মরা। অতএব জ্যান্ত হলে তার মানসিক বুদ্ধি আর শক্তিও ফিরে পায়। নন্দলালের উপরে ভৈরবের রাগ ছিল, তার উপরেই সে প্রথম পরীক্ষা করল। তারপর এই নতুন ক্ষমতা পেয়ে আনন্দে অধীর হয়ে সে অবনীকেও নিজের দলে টানবার চেষ্টা করল। কিন্তু অবনী হচ্ছে ভিন্ন ধাতুতে গড়া। এসব অন্যায় ভুতুরে ব্যাপারে সে যোগ দিতে চাইল না। ভৈরবের সঙ্গে তার ঝগড়া বাঁধল।
এমন লোকের হাতে সে নিজের বোনকে সমর্পণ করতে নারাজ হলো, আর তার ফলে সেও পড়ল ভৈরবের হুকুমে ওই জ্যান্ত মরার হাতে। কিন্তু আগে নন্দলাল, তারপর অবনী যে প্রাণে প্রাণে কোনো রকমে রেহাই পেল, সেটা হচ্ছে দৈবের মহিমা। নইলে ভৈরবের ওপরে আজ দুটো নরহত্যার চাপ পড়ত। তারপর সে যখন টের পেল যে আমিও তার গুপ্ত কথা জেনে ফেলেছি, তখন আমাকেও তার পথ থেকে সরিয়ে নিশ্চিন্ত হতে চাইল। আমি যে এখানে আসবো সেটা জানত, দিল তার মমিকে লেলিয়ে। কিন্তু ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন, নইলে কাল সকালেই তোমার বাগানের ভিতরে দেখতে পেতে আমার মৃতদেহ। আমি ভীতু লোক নই, কিন্তু এরকম মৃত্যু ভয় অতি বড় সাহসীও সহ্য করতে পারে না। মণিলাল অবিশ্বাস্য হাসি হাসতে হাসতে বলল, বন্ধু, অতিরিক্ত পড়াশোনা করে তোমার মাথাটা গেছে। বিংশ শতাব্দীর কলকাতায় 4000 বছরের পুরনো মিশরের জ্যান্ত মমি, সবচেয়ে কড়া গাজার ধোঁয়াও এর কাছে হার মানে। এই মমিকে খালি তুমিই দেখেছো, আর কেউ একে জ্যান্ত অবস্থায় দেখিনি। নিশ্চয়ই আরও কেউ কেউ দেখেছে, কারণ এই অঞ্চলে অনেকেই বলেছে যে বানর জাতীয় কোনো জীব যেখানে সেখানে মানুষের উপর অত্যাচার করছে। তাছাড়া তারা আর কি বলবে? আসল ব্যাপারটা যে কল্পনা করাও অসম্ভব। কল্পনার দরকার কি? আসল ব্যাপার তো বেশ বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? প্রথমত ধরো, তুমি বলছো শূন্য কফিনকেও হঠাৎ পূর্ণ হতে দেখেছো। তুমি ভুলে যাচ্ছ ভৈরবের ঘরে আলো কমানো ছিল। সেই ম্লান আলোতে প্রথমটা তোমার ভালো করে তাকাবার দরকার হয়নি, তাই তুমি চোখের ভ্রমে মমিটাকে দেখতে পাওনি। না না মণিলাল, এ হতে পারে না। হতে পারে না কি? তাই হয়েছে। তারপর আমার বিশ্বাস এই অঞ্চলে হঠাৎ কোনো গুন্ডা এসে লীলা খেলা শুরু করেছে। নন্দলালের ওপর সেই আক্রমণ করেছে। তোমাকে একলা পেয়ে সে তেড়ে এসেছে, আর অবনী জলের ভেতরে নিজেই পড়ে গেছে দৈবগতিকে। এসবের জন্য ভৈরবকে দায়ী করো না, কারণ তোমার এই উদ্ভট মত ধোপে টিকবে না। তাকে জোর করে আদালতে হাজির করলেও আইন তোমার একটা কথাও বিশ্বাস করবে না। আমি তা জানি, তাই আইনের আশ্রয় না নিয়ে আমি নিজের শক্তির ওপরেই নির্ভর করতে চাই। তার মানে? আমি কলকাতাকে এক অদ্ভুত বিপদ থেকে রক্ষা করতে চাই। কেবল তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে আত্মরক্ষা করতে চাই। আমার কর্তব্য আমি স্থির করেছি। এখন ঘন্টাখানেক আমাকে একলা থাকতে দাও। আমাকে একটা কলম আর একটা কাগজ প্যাড দিতে পারবে? নিশ্চয়ই। ওই কোণের টেবিলটায় গিয়ে বসো, ওই টেবিলে সব কিছু আছে। দিলীপ টেবিলের ধারে গিয়ে বসল। তারপর কাগজ কলম নিয়ে কি লিখতে লাগলো। 1 ঘন্টার পর 2 ঘন্টার আগে তার লেখা শেষ হলো না। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। তারপর দিলীপ একতারা কাগজ নিয়ে উঠে এসে মণিলালের সামনে দাঁড়িয়ে বলল, এখন তুমি সাক্ষী হও। এই কাগজের তলায় একটা সই করে দাও। সাক্ষী হব? কিসের সাক্ষী? এটা যে আজকের তারিখে আমি সই করেছি তারই সাক্ষী হবে তুমি। বন্ধু, এরই ওপরে আমার জীবন নির্ভর করছে। দিলীপ, তুমি পাগলের মতন কথা বলছো। চলো খেয়ে দিয়ে সবে চলো। আমি যা করেছি অনেক ভেবে চিন্তেই করেছি। যে মুহূর্তে তুমি সই করবে আমি তোমার সব কথা শুনবো। নাও সই করো। কিন্তু কি জন্য সই করবো সেটা তো বলো। আজ আমি তোমাকে যে ঘটনাগুলো বলেছি এইসব কাগজে তা লিখে রাখলাম। তুমি কেবল সাক্ষী হও মণিলাল। মণিলাল তখনই সই করে দিয়ে বলল, নাও। কেমন হলো তো? কিন্তু তোমার মতলবটা আমি জানতে চাই। পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে এই কাগজগুলো দাখিল করো। পুলিশের হাতে তুমি ধরা পড়বে? কেন? হয়তো আমি নরহত্যা করব। দিলীপ, গোয়ারের মতন কাজ করো না। মোটেই না, আমি আমার কর্তব্যই করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও। আমি এইবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই। কাল সকালে আমার অনেক কাজ। দিলীপকে যারা চেনে তারা জানে যে শত্রু হিসাবে সে বড় সহজ মানুষ নয়। যেমন মন দিয়ে সে লেখাপড়া করত, তেমনই ভাবে দেহ মন একাগ্র করেই লোকের সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা করতে পারত। এই ছিল তার স্বভাব। অর্ধ সমাপ্ত করে কোনো কিছুই সে ফেলে রাখতে পারত না।
সে যে কি করবে সে কথা কিছুতেই মনিলালের কাছে ভাঙল না। কিন্তু পরদিন সকালে পূর্ব আকাশে রঙের খেলা শুরু হবার আগেই দিলীপ বিছানা ছেড়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এই তো সেই চিরপরিচিত বিহঙ্গ কলরলে ও তরু মর্মরে সঙ্গীতময় পথ আর মাঠ। কিন্তু অবর্ণনীয় বিভীষিকার চলন্ত ছায়াকে বুকে করে রাতে ওরাই কি ভয়ানক হয়ে উঠেছিল। রাতের অন্ধকার ও অস্পষ্টতা এসে পথঘাটে যে কোনো বিভীষিকার জন্য জমি তৈরি করে রাখে। তাই হঠাৎ কোথাও একটা গাছের ডাল নড়লে বা পেঁচা ডেকে উঠলে বা বাদুর ডানা ঝটপট করলে মানুষের বুকও ছমছম করতে থাকে। কিন্তু দিনের বেলার সুস্পষ্ট সূর্যলোক কাপুরুষকেও সাহসী করে তোলে। সেই সৃষ্টি ছাড়া মূর্তিটা আজ যদি এখন এই মেঠো পথে এসে দাঁড়ায়, দিলীপ নিশ্চয়ই তাহলে কালকের মতো ভয়ে উদ্ভ্রান্ত হয়ে ওঠে না। এমনই সব ভাবতে ভাবতে দিলীপ কাঁচা রোদের সোনামাখা পথের উপর দিয়ে এগিয়ে চলল। প্রথমে প্রতাপের বাড়ি গিয়ে হাজির হল। প্রতাপ তখন সবে উঠে মুখ হাত ধুয়ে সকালের চায়ের সঙ্গে খবরের কাগজ নিয়ে বসেছে। দিলীপকে এত ভোরে দেখে বিস্মিত হয়ে বলল, তুমি এখন চা আনতে বলি? না ধন্যবাদ প্রতাপ, তুমি এখনই আমার সঙ্গে আসতে পারবে? কেন পারবো না? আমি যা বলবো করবে? নিশ্চয়ই। তোমাদের বন্দুক আছে না? আছি, কিন্তু বন্দুক কি হবে? সেটা সঙ্গে করে নিয়ে এসো। আর একগাছা খুব মোটা লাঠি। বাঘ মারা যায় এমন লাঠি তোমায় দিতে পারি, কিন্তু এত অস্ত্রশস্ত্র কেন? যুদ্ধযাত্রা করবে নাকি? দেওয়ালের ওপরে ওই যে বড় রামদাখানা টাঙানো রয়েছে, ওখানেও চাই। এই যে কুরুক্ষেত্রের আয়োজন, আর কিছু চাই? কামান টামান? আপাতত দরকার হবে না, তোমাকেও দরকার হতো না, কিন্তু পাছে একজনের বেশি লোক আমাকে আক্রমণ করে সেই ভয়েই তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা কেউ শিশু নই, কেউ আক্রমণ করলে নিশ্চয়ই লড়াই করতে পারবো। কি বলো? পারা তো উচিত, কিন্তু এখন বীর দর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো? ফোর্ট উইলিয়ামের দিকে? না, আমার বাড়ির দিকে। তোমার বাড়ির দিকে? অর্থাৎ ভৈরবের বাড়ির দিকে। কিন্তু সেই জন্য এমন সমসজ্জার প্রয়োজন কি? ও ভৈরবকে যদি বধ করতে চাও, একটা ঘুষি বা চর, ওই লাথি যথেষ্ট। না প্রতাপ না, ভৈরব একলা নেই। তাহলে সেও কি সৈন্য সংগ্রহ করেছে? এসব প্রশ্নের জবাব পরে দেব, এখন যা বলি শোনো। বন্দুক আর রামদা নিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকবো। ওই মোটা লাঠি কাঁধে করে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে। যদি আমার দরকার হয় তোমাকে আমি ডাকবো, তখন তুমি লাঠি চালিয়ে শত্রু মারতে একটুও ইতস্তত করো না। এখন চলো। জো হুকুম জেনারেল। তাহলে আমি এই এক্ষুনি কুইক মার্চ শুরু করলাম। ভৈরব টেবিলের সামনে বসে এক মনে কি লিখছিল। দরজা খোলার শব্দে মুখ তুলে দেখল দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভেজিয়ে দিল। তার পিঠে বাঁধা বন্দুক, হাতে রামদা। প্রথমটা সে হতভম্বের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর ভীষণ রাগে তার কপালের শিরাগুলো ফুলে উঠল। দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখল নিশার মৃত্যুর আড়ষ্ঠতা নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানবের মৃতদেহটা কফিনের ভেতরে দাঁড়িয়ে রয়েছে। তার কঠোরগত চোখে আর জাগ্রত দৃষ্টির এতটুকু আভাস নেই। তার মাংসহীন বিবর্ণ চামড়া ঢাকা অস্থিসার দেহের ওপরে শত শত শতাব্দীর কুৎসিত জীর্ণতা মাখানো। লম্বা হাত দুটো অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুদিকে ঝুলছে। যদিও তার কাকড়ার দাঁড়ার মতো বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায়। কিন্তু 4000 বছরের ওই পুরনো শুটকো মরা যে আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির উপর পদচালনা করতে পারে, এমন সম্ভাবনার কথা শুনলে পাগলও বোধহয় অবিশ্বাসের হাসি হেসে উঠবে। দিলীপ রীতিমতো গদিয়ানি চালে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে যেন নিজের মনেই বলল, দেখছি ধুনুচিতে আজ ধুনুও পুড়ছে না, পাপিরাজ পুঁথির মন্ত্রও কেউ পড়ছে না, জন্তুমুখ দেবতার পুজোর আয়োজন নেই, মমিরও ঘুম এখনো ভাঙেনি। ঠোঁট ফাঁক করে হিংস্র দাঁতগুলো দেখিয়ে ভৈরব বলল, দিলীপবাবুর বোধহয় ভ্রম হয়েছে, এটা তার নিজের ঘর নয়। দিলীপবাবুর ভ্রম হয়নি, তিনি যে একটা হত্যাকারীর আস্তানায় এসেছেন এ জ্ঞান তার আছে। আমি যদি এখন ফোন করে পুলিশ ডাকি, তাহলে ঘরে ঢুকে কি দেখবে তারা?
শান্তিপ্রিয় গোবেচারা ভৈরবের হাতে রয়েছে মাত্র একটি ফাউন্টেন পেন আর মহাবীর দিলীপবাবুর পৃষ্ঠদেশে বাঁধা দোনলা বন্দুক, আর হাতে চকচক করছে মস্ত খাড়া। দিলীপ গাত্রোত্থান ত্যাগ করে বলল, পিঠের এই বন্দুক আমি হাতে নিলাম, আর এই রামদা উপহার দিলাম তোমাকে। এইবার তুমিও সশস্ত্র হলে তো? টেবিলের উপরে স্থাপিত রামদার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভৈরব বলল, তারপর রামদার সঙ্গে কি বন্দুকের যুদ্ধ হবে? দিলীপ বুঝতে পারল ভৈরব মনের ভাব চাপবার চেষ্টা করছে বটে, কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, রামদা নিয়ে তুমিও উঠে দাঁড়াও, তারপর ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। শুকনো হাসি হেসে ভৈরব বলল, ও খালি এই মরার ওপরে খাড়ার ঘা? হ্যাঁ, খালি এই। শুনলাম রাজার আইন তোমাকে ধরতে পারবে না, কিন্তু আমার নিজের একটা আইন আছে, তার কাছে তোমার মুক্তি নেই। তোমার ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখো, বেলা 8টা বাজতে আর 5 মিনিট বাকি। এই আমি বন্দুক তৈরি রাখলাম। 5 মিনিটের মধ্যে তুমি যদি ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে না ফেলো, বন্দুকের গুলিতে আমি তোমার খুলি উড়িয়ে দেব। তুমি আমাকে খুন করবে? হ্যাঁ। কি কারণে? তোমার শয়তানির জন্য। ভৈরব, 1 মিনিট গেল। কিন্তু কি শয়তানি আমি করেছি? বলা বাহুল্য, তুমিও জানো আমিও জানি। এ হচ্ছে ধাপ্পা দিয়ে ভয় দেখানো। 2 মিনিট কাটলো। ধাপ্পায় আমি ভয় পাই না। তুমি হচ্ছ পাগল, বিপজ্জনক পাগল। তোমার কথায় আমার নিজের সম্পত্তি নষ্ট করব কেন? ওটি মূল্যবান মমি। তোমাকে ওটা কেটে খান খান করে আর পুড়িয়ে ফেলতে হবেই। আমিও সব কিছুই করব না। 4 মিনিট কাটলো। দিলীপ বন্দুক তুলে তার নলটা ফেরালো ভৈরবের দিকে। তার মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ভগবানের নামে শপথ করছি, 8টা বাজলেই আমি তোমাকে পাগল কুকুরের মতো গুলি করে মারব। এর জন্য আমি ফাঁসি যেতেও রাজি। এখনো উঠলে না? ঘড়িতে 8টা বাজে, তবে মরো। দিলীপ ঘোড়ার উপর আঙুল রাখল। ভৈরব উঠে পড়ে ভয়ার্ত মুখে বলল, রক্ষা করো, আমি তোমার কথা মতোই কাজ করব। বলেই সে তাড়াতাড়ি রামদা তুলে মমির সরুঙ্গ গলার ওপরে এক কোপ বসিয়ে দিল। কাটা মুন্ডুটা খটাস করে মাটির উপর পড়ে গেল। তারপর মরার ওপরে কোপের পর কোপ পড়তে লাগলো। ভৈরব এক একবার কোপ বসায় আর এক একবার মহাভয়ে ফিরে দেখে দিলীপ কি করছে। মিনিট 5 মধ্যেই সব শেষ। ঘরের মেঝের ওপরে শুকনো মরার খণ্ড বিখণ্ড হাত, পা, বাহু, নাক, মুখ, চোখ, ধর ও কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে উঠল। দিলীপ বজ্র গম্ভীর স্বরে বলল, ওর ওপরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাও। ভৈরব নীরবে তার হুকুম তামিল করল। শুকনো মরার টুকরোগুলো কাগজের মতো সহজেই দাউ দাউ করে জ্বলে উঠল। বিশ্রী দুর্গন্ধে ও আগুনের তাপে টেকা দেয়। কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির মুখে অটল হয়ে দাঁড়িয়ে আছে। ভৈরব ভারাক্রান্ত কণ্ঠে বলল, কেমন হয়েছে তো? না, বার করো তোমার সেই মন্ত্র লেখা পাপিরাস পাতার পুঁথি, সেটাও আগুনে ফেলে দাও। কাতর স্বরে ভৈরব বলল, না না, তার থেকে আমাকে বঞ্চিত করো না। দিলীপবাবু, আপনি কি রত্ন নষ্ট করতে চাইছেন আপনি জানেন না। সে পুঁথি জ্ঞানের আধার, তেমন পুঁথি পৃথিবীতে আর নেই। ভৈরব, পোড়াও সেই পুঁথি। দিলীপবাবু, আমার কথা শুনুন। পুঁথিখানা পোড়াবেন না। ও পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক। ওর সব কথা আপনাকে আমি নিজে শিখিয়ে দেব, তাহলে আমরা দুজনে হব বিশ্বজয়ী। টেবিলের কোন টানায় পুঁথিগুলো আছে দিলীপ তা জানত। সে এগিয়ে গিয়ে সেখানা টেনে বার করল। ভৈরব হাউমাউ করে উঠে তার হাত থেকে সেখানা কেড়ে নিতে এলো, কিন্তু দিলীপ এক ধাক্কায় তাকে সরিয়ে দিয়ে পুঁথিখানা আগুনের মধ্যে নিক্ষেপ করল। পুঁথিখানা যখন পুড়ে একেবারে ছাই হয়ে গেল, দিলীপ ফিরে হাসি মুখে বলল, ভৈরবচন্দ্র, এখন তুমি হলে নির্বিষ সাপের মতো। আর আমার এখানে কোনো কাজ নেই। বিদায়। শুনছিলেন মরার মৃত্যু, রচনা
হেমেন্দ্র কুমার রায়। ভৈরবের চরিত্রে সুমন, অবনী, শুভজিৎ, প্রতাপ, সায়ন, মণিলাল, ঋত্বিক, দিলীপ, কেষ্ট, অবনীর সহপাঠী এবং গল্প পাঠে আমি অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো মরার মৃত্যু। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।